আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাইজা। শুরুতেই সংবাদ শিরোনাম। শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে জামায়াত। এদিকে ইসলামী আন্দোলনের সঙ্গে আসন সমঝোতার আর সুযোগ নেই জানিয়ে জামায়াতের কাছে আরও আসন চায় এনসিপি ও খেলাফত মজলিস। জানাবো, কৌশলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ কাউকে দেবে না বিএনপি, বললেন সালাউদ্দিন আহমদ। অন্যদিকে হৃদয় বিদারক এক মুহূর্ত, গুম খুনের শিকার পরিবারের সদস্যদের আহাজারিতে কাঁদলেন তারেক রহমান। জানাবো, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচন করতে দিলে রাজপথে নামার হুঁশিয়ারি আসিফ মাহমুদের। সবশেষ জানাবো, কাউকে ব্লাডি সিটিজেন বলে আবার তাদের কাছেই ভোট চাইবেন তা হবে না, ইসির অডিটোরিয়ামে মিন্টু হাসনাতের বাগবিতণ্ডা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত খবর। শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনয়ন প্রত্যাহার পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষায় থাকবে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। শনিবার ১৭ জানুয়ারি বিকালে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জোট ও নির্বাচনী সার্বিক বিষয় নিয়ে নির্বাহী পরিষদের জরুরি বৈঠকের শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ১০ দলীয় জোটে এখনও ৪৭ আসন ফাঁকা রয়েছে। লিয়াজো কমিটি সেটি তদারকি করছেন। সমঝোতা চূড়ান্ত হলে গণমাধ্যমে জানানো হবে। তিনি আরও বলেন, সমঝোতার দুয়ার খোলা রয়েছে সবার জন্য। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী একটি ম্যানিফেস্টো বা ইশতেহার তৈরি করেছে, যা সুবিধাজনক সময়ে প্রকাশ করা হবে। তিনি জানান, আগামী ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ঢাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে। এরপর এ সফর যাবে দেশের নানা জেলায়। এতে অংশ নেবেন জামায়াত আমির সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আজকের বৈঠকে ১৯টি মৌলিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। ইসলামী আন্দোলনের সঙ্গে আসন সমঝোতার আর সুযোগ নেই, বললেন মামুনুল হক। ইসলামী আন্দোলনের সঙ্গে আসন সমঝোতার আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শনিবার ১৭ জানুয়ারি রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলনের সরে যাওয়ার পেছনে তৃতীয় পক্ষের কোনো ইন্ধন নেই দাবি করে তিনি বলেন, বোঝাপড়ার ঘাটতি থেকেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এতে ভোটের মাঠে খুব বেশি প্রভাব পড়বে না। তিনি বলেন, নির্বাচনের আগে ইসলামী আন্দোলনের সঙ্গে নতুন করে কোনো বৈঠকের সম্ভাবনা নেই। তবে তারা যদি আবার জোটে ফিরতে চায় তাহলে সাদরে গ্রহণ করা হবে, আর যদি না আসে তাহলে বাকি আসনগুলো শক্তিশালী অবস্থান ও জনপ্রিয়তার ভিত্তিতে বণ্টন করা হবে। জোটের ভেতরে মতপার্থক্য থাকতেই পারে, তবে তা রাজনৈতিকভাবে মোকাবেলা করেই সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। জামায়াতের কাছে আরও আসন চায় এনসিপি মামুনুল। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট থেকে ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ায় দলটিকে দেওয়া ৪৪ আসন থেকে ভাগ চাইছে এনসিপি এবং মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস। এনসিপিকে ৩০ এবং বাংলাদেশ খেলাফত মজলিসকে ২০ আসন ছাড়তে রাজি হয়েছে জামায়াত। ৪৪ আসনে প্রার্থী দিয়েছে এনসিপি। কোন ২৭টি আসনে শাপলা কলির প্রার্থীরা জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হবেন তা চূড়ান্ত হয়েছে। সমঝোতা অনুযায়ী আরও ৩টি আসন এনসিপিকে ছাড়বে জামায়াত। তবে দলটি আরও ১০টি আসন চায়। ৯৪টি আসনে প্রার্থী দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। কোন ১৬টি আসনে রিকশা প্রতীকের প্রার্থীরা জোটের প্রার্থী হবেন তা চূড়ান্ত হয়েছে। সমঝোতা অনুযায়ী মামুনুল হকের দলকে আরও ২টি আসন ছাড়বে জামায়াত। ২টি আসন উন্মুক্ত রাখার সমঝোতা হয়েছিল। এর মধ্যে ফরিদপুর ৪ আসনে ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ খেলাফত মজলিস উভয় দলের প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত হয়েছিল। কিশোরগঞ্জ ১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস এবং দেয়ালঘড়ি প্রতীকে খেলাফত মজলিসের অন্য অংশের প্রার্থীও নির্বাচন করবেন বলে সমঝোতা হয়। কৌশলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ কাউকে দেবে না বিএনপি, বলেছেন সালাউদ্দিন আহমদ। নির্বাচন কমিশন ইসি ও একটি দল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ খুঁজছে। আমরা তাদের সেই সুযোগ দেব না, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সালাউদ্দিন আহমদ বলেন, কোনো রকমের সুযোগ আমরা দেব না, কোনো রকমের ষড়যন্ত্র করবেন না, আপনাদের হুঁশিয়ার করে দিতে চাই। তিনি
বলেন, গণতন্ত্র উত্তরণের পথে যারা বাধা সৃষ্টি করতে চায় তাদের উদ্দেশ্য সফল হবে না। দেশে গণতন্ত্র অবশ্যই ফিরে আসবে। তারেক রহমানের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে বলতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে শান্তির জন্য আমরা কর্মসূচি স্থগিত করেছি। নির্বাচন কমিশন এবং একটি রাজনৈতিক দল মনে করেছে এটা আমাদের দুর্বলতা। না, এটা আমাদের ভদ্রতা। তারপর থেকে নির্বাচন কমিশন এবং একটি রাজনৈতিক দল যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং পার্তপক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় বিভিন্ন কৌশলে। গুম খুনের শিকার পরিবারের সদস্যদের আহাজারিতে কাঁদলেন তারেক রহমান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গুম খুন নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের কান্না, আর্তনাদ ও আহাজারিতে ভারী হয়ে ওঠে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। ভুক্তভোগী পরিবারের সদস্যদের আহাজারিতে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও। শনিবার ১৭ জানুয়ারি মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবার আয়োজিত মতবিনিময়ে শোকাবহ ও আর্তনাদের পরিবেশ সৃষ্টি হয়। ২০১৩ সালের ২ ডিসেম্বর শাহবাগ থেকে গুম হওয়া পারভেজের কন্যা রিদি। বাবার অপেক্ষা থাকা এই কন্যা বলেন, এবছর যায়, নতুন বছর আসে, কিন্তু আমাদের বাবা আর আসে না। ৫ অগাস্টের পর একটা বছরের বেশি পার হয়ে গেল, কিন্তু আমরা কাউকে ফিরে পেলাম না। রিদি জানে না বাবার হাত ধরে স্কুলে যাওয়ার যে স্বপ্ন দেখছে তা আদৌ পূরণ হবে কিনা। রিদি বলছিল, আমার বয়স যখন ২.৫ বছর তখন থেকে আম্মুর কোলে চড়ে এখানে আসি। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন বাবার সঙ্গে স্কুলে যাব, কিন্তু এখন পর্যন্ত আমার স্বপ্ন পূরণ হচ্ছে না। মাত্র ২ মাস বয়সে সাফার বাবা নিখোঁজ হন। তার আক্ষেপ কখনো বাবাই ডাকতে না পারার। নেই বাবার সঙ্গে কোনো স্মৃতিও। কাঁদতে কাঁদতে সাফা বলে, ১ যুগ ধরে বাবার জন্য সবাই অপেক্ষা করছি, কিন্তু এখনও পর্যন্ত তাকে দেখতে পারিনি। অনেক জায়গায় গিয়েছি, কিন্তু কোনো খোঁজ পাইনি। সমবয়সীদের যখন হাঁটা শেখায় বাবারা, তখন নিজের বাবাকে খুঁজে বেড়ায় ৩ বছর বয়সে বাবাকে হারানো মিম সাফা রিদির মতো গত ১৭ বছরে বিচার বহির্ভূত হত্যা এবং গুমের শিকার হয়ে স্বজন হারিয়েছে অসংখ্য পরিবার। কেউ বাবা, কেউ সন্তান, কেউ ভাই, আবার কেউ বা হারিয়েছেন স্বামীকে। এখন শুধু সুষ্ঠু বিচার দাবি করছেন পরিবারের সদস্যরা। এ সময় ভুক্তভোগী স্বজনদের কান্না আর আর্তনাদ শুনে কাঁদেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও। ১.৫ যুগেরও বেশি সময় নির্বাসিত জীবন কাটানো বিএনপির চেয়ারম্যান স্বজন হারানো পরিবারগুলোর সঙ্গে সহমর্মিতা জানান। গুম খুনের সেই বিভীষিকাময় দিন ও রাতের অবসান ঘটেছে উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। এক দুঃসময় আমরা অতিক্রম করেছি। অনেক সন্তান এখনও অপেক্ষায় রয়েছে, তাদের বাবা হঠাৎ করে দরজা এসে কড়া নাড়বে। অনেক মা হয়তো এখনও অপেক্ষায় রয়েছেন, তার সন্তান হঠাৎ করে বাড়ি ফিরে দেখা দিবে। ভুক্তভোগী পরিবারের এক সদস্য বলেন, গুম প্রতিরোধে এমন আইন করবেন যেন ভবিষ্যতে এই অপরাধ করার সাহস কারো না হয়। ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচন করতে দিলে রাজপথে নামার হুঁশিয়ারি দিলে আসিফ মাহমুদ। ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শনিবার ১৭ জানুয়ারি সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি। এ সময় আসিফ মাহমুদ বলেন, নির্বাচন কমিশনে পেশি শক্তি প্রদর্শনী চলছে। শুনানিতে অংশ নিতে এক একজন শত শত লোক নিয়ে যাচ্ছে। কেউ কেউ আইনজীবীদের মহড়াও দিচ্ছে। বিএনপি নিজেদের গণতন্ত্রের ধারক বাহক, গণতন্ত্রের পায়োনিয়ার দাবি করে একদিকে, আবার তাদের সমর্থিত প্রার্থীরাই গণতন্ত্র বিরোধী কার্যক্রম করে যাচ্ছে। তিনি আরও বলেন, যারা আগে সুযোগ পেয়ে এদেশের সম্পদ লুট করে বিদেশে পাড়ি দিয়েছে, সম্পদ গড়েছে, তারা এখন আবার দেশে এসে দ্বৈত নাগরিক হওয়া সত্ত্বেও জনপ্রতিনিধি হওয়ার পায়রা করছে। আমরা কোনোভাবেই এ সকল দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না। ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকের কেউ নির্বাচন করার সুযোগ পেলে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সবশেষে বলেন, এই নির্বাচন কমিশনকে কোনোভাবেই একটি দায়সারা নির্বাচন করার সুযোগ দেব না। কাউকে ব্লাডি সিটিজেন বলে আবার তাদের কাছে ভোট চাইবেন, তা হবে না ইসির অডিটোরিয়ামে মিন্টু হাসনাতের বাগবিতণ্ডা। দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানির সময় ফেনী ৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু ও কুমিল্লা ৪ আসনের এনসিপির প্রার্থী আবুল হাসনাত আবদুল্লার মধ্যে বাগবিতণ্ডা হয়েছে। শনিবার ১৭ জানুয়ারি দুপুরে নির্বাচন ভবনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে মানিকগঞ্জ ৩ আসনে ধানের শীষের প্রার্থী আফরোজা খানম রিতার মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে আপিলের শুনানি চলাকালে এ ঘটনা ঘটে। নির্বাচন কমিশনে ইসিতে এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইনজীবীদের
ব্যাখ্যা শেষে কমিশন দুপুরে ৮ ঘণ্টার জন্য শুনানি মুলতুবি করলে কমিশন কক্ষ ত্যাগের পর আইনজীবীদের মধ্যে বাদানুবাদ শুরু হয়। বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু এ সময় বিরোধী পক্ষের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করেন। অন্য শুনানির জন্য উপস্থিত এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ আপত্তি জানালে অডিটোরিয়ামে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিরতির পর শুনানি শুরু হলে হাসনাত আবদুল্লাহ কমিশনের কাছে অভিযোগ তুলে বলেন, বিএনপি প্রার্থী মিন্টু অশ্রাব্য ভাষায় গালাগাল করেছেন, ব্লাডি সিটিজেন বলে গালিগালাজ করেন এবং বল প্রয়োগেরও চেষ্টা করেন। এ সময় তিনি ইসির কাছে রুলিং দাবি করেন। পরে গণমাধ্যম কর্মীদের হাসনাত আবদুল্লাহ বলেন, তার মতো বিদেশে টাকা পাচারকারী এলিট ব্রিড আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নিজেদের ব্যবসা ঠিক রাখে। রক্তের ওপর দাঁড়িয়ে যারা ব্যবসা করেন, সেফ এক্সিট নেন, তাদের ২৪ পরবর্তী বাংলাদেশে দেখতে চাই না। হাসনাত বলেন, যারা এলিটিসিজম দেখাতে আসে তারা রাজনৈতিক এলিটিসিজম বাসায় রেখে তারপর যেন বের হন। আপনি ব্লাডি সিটিজেন বলবেন, আবার তাদের কাছেই ভোট চাইবেন, সেটি হবে না। ইসির দেওয়া নিরাপত্তার ব্যাপারে প্রশ্ন তুলে তিনি বলেন, স্বয়ং ইসির সামনে যেভাবে মানুষকে প্রহার করা হয়েছে তা অগ্রহণযোগ্য। অন্য প্রার্থীদের নিরাপত্তা ইসি কিভাবে নিশ্চিত করবে? ইসি হাদির ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলার চেষ্টা করেছেন। আগে ঢাবিতে দেখতাম প্রক্টরের কাছে নির্যাতনের অভিযোগ নিয়ে গেলে লিখিত দিতে বলতো, এখন ইসির রেসপন্স সেরকম মনে হয়েছে।